আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা বিসিএফ এর পক্ষ থেকে। আবারও আমরা এই সপ্তাহের নাগরিক সংলাপ আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের গতকালকে আমরা আমাদের তারুণ্যের যে প্রতীক, আমাদের টাইগাররা আমাদের দেশের জন্য একটি সিরিজ জয়ের যেই সুনাম বয়ে এনেছে, তার শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করব। আমাদের সাথে আজকে আছেন দাউদকান্দি কুমিল্লার কৃতি সন্তান, আমাদের প্রাক্তন সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শিকদার স্যার। আমরা যারা আজকে প্রথম আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি যে বিসেফ একটি নাগরিক প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা ভারত সরকারের যে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার যে লক্ষ্য, সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখার চেষ্টা করছি। এবং প্রতি সপ্তাহে আমরা এই প্ল্যাটফর্ম থেকে নিরাপদ খাদ্য এবং পুষ্টি, কৃষি এবং গ্রামীণ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের যারা গুণীজন আছেন এবং যারা মাঠ পর্যায়ে যারা অভিজ্ঞ কৃষক, সবার মতামতকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং তার মাধ্যমে আমাদের পলিসি মেকিং এ যারা আছেন তারা যাতে আরো বেশি প্রয়োজনীয় পলিসি গ্রহণ করতে পারেন এবং উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন, সেই কারণেই আমাদের এই আয়োজন। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শিকদার স্যার তার অনেক বছর, মানে আমরা জানি যে একজন সচিব মহোদয়রা অনেকগুলো পদ পেরিয়েই আসলে তারা অবসরে যান, এবং সেই প্রেক্ষাপটে স্যার অনেক কৃষি মন্ত্রণালয়ের অনেকগুলো জায়গাতে স্যারের ভূমিকা ছিল। স্যার আমাদের কৃষি অর্থনীতিতে এমএসসি করেছেন এবং তারপরে ফেলোশিপ করে আমাদের এই বিষয়ে এমবিএ করেছেন স্যার যুগোস্লাভিয়াতে আমাদের কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করেছেন, বিভিন্ন বিদেশি সংস্থায় স্যারের সংশ্লিষ্টতা ছিল, এখনো বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়। স্যার একজন সক্রিয় স্কাউট এবং বিশেষ পদকপ্রাপ্ত একজন আমাদের স্কাউটে। বিশেষ করে আমরা যেটি দেখেছি স্যারের, আমি একটু আরো তুমি আচ্ছা, যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে বাংলাদেশ স্কাউট এন্ড ন্যাশনাল কমিশনার এবং লিডার ট্রেনার এবং সর্বোচ্চ পদক রৌপ্য ব্যাঘ্র আমাদের সিলভার টাইগারের যে পদকটি, সেই পদকটি স্যার ভূষিত, সেই পদকে স্যার ভূষিত হয়েছেন। এবং আমাদের বিএডিসির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে, মাঠ প্রশাসনের বিভিন্ন জায়গায় কাজ করেছেন, ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন, রাজুকের মেম্বার এবং স্লাডার চেয়ারম্যান পদ সহ 34 বছর বিভিন্ন মাঠ পর্যায়ে প্রশাসনের দায়িত্ব পালন করেছেন। স্যার, আপনাকে স্বাগতম আমাদের বিসিএফ এর পক্ষ থেকে। আপনার অনেক ব্যস্ততা এবং আপনি পারিবারিকভাবে অনেক আপনার অসুস্থতা, অনেক ঝামেলার মধ্যে ছিলেন, তার মধ্যে অনেক দিন ধরে আমরা আপনাকে আশা করছিলাম এবং সর্বশেষে আপনাকে আজকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে বিসিএফকে এরকম সুন্দর একটি নাগরিক প্ল্যাটফর্ম ব্যবস্থা করার জন্য, এবং এর মাধ্যমে আমাদের দেশের অর্থনীতি, কৃষি সবকিছু আপনারা জনগণের সাথে, নাগরিকদের সাথে শেয়ার করেন। খুবই চমৎকার একটি প্ল্যাটফর্ম, এবং আপনার সম্বন্ধেও আমি জানি আপনিও এই সুদীর্ঘ দিন ধরে আমাদের এই দেশের অর্থনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন বিভিন্ন সংস্থার সংগঠনের মাধ্যমে। আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, একেবারে শুরুতে আমরা যে জায়গাটা যেতে চাচ্ছি, যে যেহেতু এই প্ল্যাটফর্মে আমরা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিয়ে বেশি গুরুত্ব নিয়ে কথা বলি, আলোচনা করি,
গত 21শে জুন আপনার একটা লেখা প্রকাশিত হয়েছে সমকাল পত্রিকায়, যে লেখাটি ছিল মূলত আসলে আমাদের এই নিরাপদ খাদ্য এবং পুষ্টিকর খাদ্যের বিষয়ে। আহ এই লেখায় থেকে আপনি আসলে অনেকগুলো বিষয়কে গুরুত্ব দিয়েছেন নিরাপদ খাদ্যের, বিশেষ করে বর্তমান সরকারের যে উদ্যোগ, সার্টিফিকেশনের যে ব্যাপারগুলো, সার্টিফাইড ফুডের ব্যাপারে আপনি কথা বলেছেন। কিন্তু যেখানে আপনি শেষ করেছেন স্যার, যে আমাদের সবার জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হলে সরকারের যেমন অনেক ভূমিকা আছে, আমাদের বেসরকারি বা সিভিল সোসাইটি প্রতিষ্ঠানগুলোকেও ভূমিকা রাখা দরকার, এই কথা বলে আপনি শেষ করেছেন। আমি স্যার ওই জায়গা থেকে আপনার কাছ থেকে শুনতে চাইবো যে যেহেতু বিসেফ একটি নাগরিক প্ল্যাটফর্ম এবং আমরা এখন যারা কথা বলছি তাদের বেশিরভাগ শ্রোতাই হচ্ছে আমাদের বেসরকারি অথবা সিভিল সোসাইটি মেম্বার, আপনার দৃষ্টিভঙ্গিতে আসলে এই আমাদের এই যে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের যে উদ্যোগ, মানে সরকারের যে ম্যান্ডেট, এটি বাস্তবায়ন করতে চাইলে বা সবার জন্য আমাদের যে বিশেষ করে সংবিধানেও যেটি নিশ্চিত করার কথা বলা হয়েছে, সেই জায়গা থেকে আপনার সাজেশন গুলো কি হবে বা রিকমেন্ডেশন কি হবে সিভিল সোসাইটির জন্য এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য? ধন্যবাদ। আসলে আমি শুরু করি প্রথমেই। এটি আমাদের আগস্ট মাস, শোকের মাস। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি প্রথমেই গভীর শ্রদ্ধা জানাই এবং আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি খুব সংক্ষেপে বলতে চাই যে আসলে এই যে নিরাপদ খাদ্য বা পুষ্টিকর খাদ্য, এই কনসেপ্টটি সত্যি কথা বলতে কি আমাদের দেশে খুব বেশি পুরনো নয়। ইভেন 19 শতাব্দীর 60 বা 70-এর দশকেও আমরা কিন্তু এই নিরাপদ খাদ্য বা পুষ্টিকর খাদ্য নিয়ে সত্যি কথা বলতে কি আমরা অতটা সিরিয়াস কেউ ছিলাম না। আমরা তখন আমাদের মেইন সমস্যা ছিল, টার্গেট ছিল যে কিভাবে খাদ্য নিরাপত্তা বলতে আমরা বুঝতাম খাদ্যের অ্যাভেইলেবিলিটি, মানে খাদ্য প্রাপ্যতা, সেটি আমরা কিন্তু আসলে বুঝতাম। এবং সেটি কিন্তু আপনি যদি দেখেন, পরিসংখ্যান দেখেন, আমরা কিন্তু সেখানে সফল আমি বলতে পারি। গত 50 বছরে আমাদের খাদ্য উৎপাদন যেভাবে বেড়েছে, বিশেষ করে আমাদের সব খাদ্যদ্রব্যই, আমি শুধুমাত্র সিরিয়াল ক্রপ যেটা দানা শস্য যেটা সেটা বলবো না, সব শাকসবজি, ফলমূল, ইভেন আমাদের যে দুধ, ডিম, সবকিছু কিন্তু আমাদের উৎপাদন অনেক অনেক গুণ বেড়েছে। এইগুলো স্ট্যাটিস্টিক্সে আমি গেলাম না। তার মানে কি আমরা এখন বলতে পারি খাদ্যে আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ এবং আমরা কিছু কিছু খাদ্য রপ্তানিও করি। আমরা যে শুধু ভেজিটেবলস বা রপ্তানি করি তা না, আমরা একসময় আলুও রপ্তানি করেছি, আমরা কিছু কিছু চালও রপ্তানি করেছি। আমি যখন কৃষি মন্ত্রণালয়ে ছিলাম তখন আমরা চাল রপ্তানি করেছি শ্রীলঙ্কায়, তারপরে আলু রপ্তানি করেছি আমরা রাশিয়াতে। তো এইগুলো হচ্ছে টুকটাক কিছু আমরা রপ্তানিও করি। আমি ভেজিটেবলস, ফলমূল এগুলো কোথাও বাদিয়ে দিলাম। কিন্তু এখন যে প্রশ্নটা আমরা এসে দাঁড়িয়েছি, যেখানে আমরা আমাদের খাদ্যের প্রাপ্য তো আছে, কিন্তু এটাই কিন্তু খাদ্য নিরাপত্তা নয়। এবং এটাই কিন্তু খাদ্য মানে আমাদের যে আমরা ভোগ করি, কনজাম্পশন করি, সেটি কিন্তু মূলত 3টা অ্যাসপেক্টস আমাদের চিন্তা করা উচিত। একটি হচ্ছে যে হ্যাঁ, আমার খাদ্য অ্যাভেলেবল কিনা। সেকেন্ড হচ্ছে যে সে খাদ্যটা নিরাপদ কিনা। থার্ড হচ্ছে যে সে খাদ্যটা পুষ্টিসম্মত কিনা। আপনি দেখুন শহরে আমরা আমাদের ছেলেমেয়েরা বা বয়স্করা, এমনকি আমরা কিন্তু যে খাদ্য খাই তাতে আমাদের কিন্তু এটা ব্যালেন্সড ফুড না, পুষ্টিকর খাদ্য না। ফলে আমরা কিন্তু একদিকে অলস হয়ে যাচ্ছি, একদিকে আমাদের শরীর আপনার ফুলে যাচ্ছে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দিচ্ছে। তাহলে খাদ্য সেটাই আমাদের চিন্তা করতে হবে যে এই খাদ্যের জন্য অন্তত এটা নিরাপদ, কোনো ধরনের বিষাক্ত কিছু, পয়জনাস কিছু বা দূষিত কিছু যেন সে খাদ্যে না থাকে। যেমন সে খাদ্যটা যেন ফ্রেশ, টাটকা হয়, এটার যে খাদ্য ভ্যালু সেটি যেন থাকে। দ্বিতীয় কথা হলো পুষ্টিসম্মত, যেটা আমরা মানে কৃষিতেও আমরা বলি ডাইভার্সিফিকেশন। আমাদের খাদ্যতেও আমাদের যে দৈনন্দিন যে খাদ্য তালিকা, সেখানে কিন্তু ডাইভার্সিফিকেশন এটা আমাদের দরকার আছে। এবং সবশেষে আমি বলবো যে সুষম খাদ্য,
আমাদের ছেলেমেয়েরা শুধুমাত্র ফাস্ট ফুড খায়, এটি কি একটি সুষম খাদ্য? আমরা কিন্তু বুঝি সবাই, কিন্তু আমরা সেটা গুরুত্ব দিচ্ছি না। ফলে আমাদের ছেলেমেয়েরা কিন্তু আপনি দেখছেন ঢাকা শহরে বা শহর বিভিন্ন শহরে ছেলেমেয়েরা কি ধরনের হয়ে যাচ্ছে। গ্রামের ছেলেরা কিন্তু এরকম না, ছেলেমেয়েরা ওরা কিন্তু শহরের ছেলেমেয়েদের চেয়ে অনেক সুঠাম, অনেক কর্মঠ, অনেক শক্তিশালী, অনেক সতেজ, অনেক প্রাণময়। কিন্তু আমাদের শহরের ছেলেমেয়েরা কিন্তু সেই রকম না। তাহলে আমাদের এই তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এখন আপনি যে কথাটা বলতেছেন যে কিভাবে সম্ভব, এটি প্রথমত এটি আমরা বিভিন্ন দেশে দেখেছি, আমাদের বাংলাদেশেই কেবলমাত্র এটি একটি ব্যতিক্রম যে কোনো কিছু প্রয়োজন হলে আমরা প্রথমেই সরকারের দিকে তাকিয়ে থাকি। আমি এই করোনা যখন শুরু হলো, যখন মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা দেওয়া শুরু করলেন, তখন আমি একটা লেখা লিখেছিলাম সমকাল পত্রিকায়। সেটা ছিল যে এই করোনা মোকাবিলায় সরকারি বেসরকারি খাত। আমরা করোনা শুরু হওয়ার পর থেকে আমরা বলছি যে সরকার কি প্রণোদনা দিচ্ছে, কি সাহায্য সহযোগিতা দিচ্ছে। আমাদের যে বিভিন্ন ফেডারেশনগুলো আছে, বিভিন্ন সমিতিগুলো আছে, আমি যদি বিজেএমই, বিকেএমই, বিটিএমই ধরি, এই সমিতিগুলো, এই ফেডারেশনগুলো তাদের শ্রমিকদের জন্য, তাদের শ্রমিকদের আপৎকালীন সময়ে কিভাবে সে আপদটা ট্যাকেল দিতে পারবে, সেই ধরনের কোনো চিন্তা ভাবনা তারা কোনোদিন কি করেছেন? যদি করে থাকেন তো সেখান থেকে তার প্রণোদনা তো কিছুটা দিতে পারে। তো এই যে আমাদের দেশে আমরা সবকিছু সরকারের দিকে তাকিয়ে থাকি। আমরা আমাদের কৃষির কথাই বলুন, যে কৃষি ভিত্তিক শিল্প, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, আমরা কিন্তু মানে সবসময় বলি যে সরকার এগুলো করছে না কেন। সরকার তো এই কাজ করার জন্য, সরকার হচ্ছে বিভিন্ন বেসরকারি খাতকে সহযোগিতা করার জন্য, সঠিক পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়ার জন্য, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি এইসব জিনিসগুলো দেওয়ার জন্য। কিন্তু এখানে তো প্রাইভেট সেক্টরগুলো এগিয়ে আসা উচিত। তা না হলে তো এই 18 কোটি লোকের একটি দেশ, এখানে শুধুমাত্র সরকার একার পক্ষে সম্ভব না। এখন যার যেভাবে সম্ভব, আপনারা সিভিল সোসাইটি, আপনারা একটি ভালো একটি প্ল্যাটফর্ম, আপনারা সেখানে প্রথমত কি করতে পারেন? প্রথমত আপনারা আমাদেরকে সবাইকে অ্যাওয়ার করতে পারেন, সচেতন করতে পারেন। এমন অনেক পরিবার আছে, অনেক লোক আছেন যাদের সামর্থ্য আছে, কিন্তু তারা কিন্তু ব্যালেন্সড ফুড গ্রহণ করেন না, হয়তো অজ্ঞতার কারণে অথবা অবহেলার কারণে, খামখেয়ালির কারণে। সুতরাং আপনাদের এই প্ল্যাটফর্ম একটা ভালো প্ল্যাটফর্ম সবাইকে সচেতন করা। সেকেন্ড হচ্ছে, আমি মনে করি যে আপনারা একটু কাজ করতে পারেন, এই যে কি সরকারের যে কি সুযোগ সুবিধাগুলো আছে এবং প্রাইভেট অর্গানাইজেশনগুলো, বেসরকারি খাতগুলো কিভাবে সেটি ব্যবহার করতে পারে, এই একটা লিঙ্কেজ করে দেওয়া সরকারের সাথে প্রাইভেট কোম্পানিগুলোর, সংস্থাগুলোর বা সমিতিগুলোর একটা লিঙ্কেজ কিন্তু আপনারা সৃষ্টি করে দিতে পারেন, যেটা অনেকের পক্ষে হয়তো সম্ভব না। আমাদের বেসরকারি খাত তারা প্রফিট ম্যাক্সিমাইজেশনের চিন্তা ভাবনা করে তারা বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি করেন, কিন্তু তাদের যে সরকারি সুযোগ সুবিধা কিভাবে গ্রহণ করবে, সরকারকে কিভাবে সাপোর্ট দিতে হবে, সরকারের সহযোগিতা কিভাবে নিতে হবে, কোথায় আইনগত, পলিসিগত বা বিভিন্ন ধরনের সুবিধাগুলো আছে বা অসুবিধাগুলো আছে, এই গ্যাপটা আপনারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। আমার মনে হয় আপনারা এই ধরনের কিছু আলোচনাও রাখতে পারেন, যে এই ধরনের পলিসির উপরে, এই ধরনের আইনের উপরে। আপনি একটু আগে বললেন যে আমাদের সংবিধানে এই যেটা আছে যে 15 অনুচ্ছেদে বলছে যে সরকার বলতে রাষ্ট্র জনগণের অন্ন, বস্ত্র, আশ্রয় এগুলোর নিশ্চয়তা দিবে। 18তে বলছে এই যে পুষ্টিকর খাদ্য, মানে সুষম খাদ্য, নিরাপদ খাদ্য রাষ্ট্র এগুলো ব্যবস্থা করবে। এই জিনিসগুলো তো সবার জানা দরকার আছে। হয়তো এটা খুব কমন জিনিস, আরো অনেক ডিটেল জিনিস সবার জানা আছে। সুতরাং আমি মনে করি যে এগুলো সবার সম্মিলিত দায়িত্ব, শুধুমাত্র সরকারের একার দায়িত্ব না। সরকারের কাজ করবে। সরকারের যদি কোথাও আমরা দেখি, যারা সিভিল সোসাইটি, কোথাও যদি কোনো দুর্বলতা দেখি, আমরা সেটা সরকারকে সচেতন করে দিব, জানিয়ে দিব। সেইগুলো সবারই সব জায়গায় দায়িত্ব আছে। থ্যাংক ইউ স্যার। আমি যেহেতু আপনি দাউদকান্দির মানুষ এবং আপনি জানেন যে আমি অনেক বছর ধরে দাউদকান্দির সাথে সম্পৃক্ত, এবং দাউদকান্দিতে যে
প্লাবনভূমি ভিত্তিক যে মডেলটি তৈরি হয়েছে 1997 সাল থেকে, যেটি চলে আসছে, আমরা দাবি করি যে এটি নিরাপদ মাছ উৎপাদনের একটি প্রক্রিয়া। মানে অনেক জায়গায় অনেক অ্যাডাল্টারেশন হয়, কিন্তু দাউদকান্দিতে যে বিশাল প্লাবনভূমিতে আমরা যে মাছগুলো উৎপাদন করি আপেক্ষিকভাবে সেগুলো অনেক বেশি নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত। এবং এই মাছগুলোর বিপণনের একটা প্রক্রিয়া, একসময় আপনি একটি উদ্যোগ নিয়েছিলেন স্যার, যে এই নিরাপদ মাছকে কিভাবে ভালোভাবে মার্কেটিং করা যায়, একটি মডেল মার্কেট তৈরি করার একটা উদ্যোগ আপনি নিয়েছিলেন আপনার পক্ষ থেকে, আপনার ইনস্টিটিউশন বা আপনার ক্যাপাসিটি থেকে। এই বিষয়গুলো যদি একটু আমাদেরকে যদি একটু শেয়ার করেন, যে উদ্যোগটি কেন নিয়েছিলেন এবং আসলে সেটির কতটা প্রয়োজনীয়তা আছে, এরকম একটা মডেল মার্কেট বা নিরাপদ মার্কেটিং এর ক্ষেত্রে কি প্রয়োজনীয়তাটা আছে স্যার? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে যে প্রশ্নটা আপনি উঠিয়েছেন এটি ছিল আমাদের একটি প্রশিক্ষণের একটি প্রজেক্ট, প্রশিক্ষণ কোর্সের একটি প্রজেক্ট। সেই প্রজেক্টটি আমরা সেই প্রজেক্টের আওতায় আমরা একটু দেশের বাইরেও গিয়েছিলাম। আমরা ইংল্যান্ডে গিয়েছিলাম আমরা কয়েকজন, এবং সেখানে আমরা কি করতে চাচ্ছি, কি ধরনের প্রজেক্টে নিতে চাচ্ছি, সেখানে আমরা ওদের সাথে শেয়ার করছি, এবং ওদের যে কিছু প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো আমরা দেখেছি। তো দেখে এসে আমরা যে জিনিসটা চিন্তা করেছি, যে আবারও আমি সেই পুরনো কথায় যাই, যে খাদ্য যে নিরাপদ খাদ্য, আমাদের মাছ আমরা দেখেছি আমাদের গ্রামের বাজারগুলো, আমার বাড়ি তো গ্রামে, ছোটকাল আমার গ্রামে কেটেছে। সো আমি গ্রামের মার্কেটগুলো আমরা দেখেছি যে কত মানে মানে কত অস্বাস্থ্যকর পরিবেশ সেই মাঠগুলোতে, সেই বাজারগুলোতে। মাছ সেগুলো জীবিত কিনা, ফ্রেশ কিনা, ভালো কিনা, গুণাগুণ সম্পন্ন কিনা, সেটা তো একটা বিষয় আছে। তার সাথেও যে পরিবেশটা, যেখানে মাছ বিক্রি হতো সেখানে যে পরিবেশ, অথবা মাছগুলো সংরক্ষণ করার জন্য বা মাছগুলোতে বরফ দেওয়ার জন্য, বা মানে সেখানে কোনো কোল্ড স্টোরেজ আছে কিনা, হিমাগারের ব্যবস্থা আছে কিনা, বরফের ব্যবস্থা আছে কিনা, এইগুলো আমরা কিন্তু ছোটকালে কোথাও দেখিনি। ফলে আমাদের অনেক অভিজ্ঞতা আছে যে আমরা যখন বাজার থেকে মাছ কিনে বাড়িতে নিয়ে আসতাম, অধিকাংশ সময় দেখতাম যে এগুলো সেই খাদ্য ভ্যালু অর্থাৎ নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে, আর যেহেতু দাউদকান্দিতে আপনাদের মতো বিভিন্ন এনজিও বা বিভিন্নভাবে অনেক সংস্থা এগিয়ে এসছে, এলাকার লোকজনও যেভাবেই হোক একটা গণজোয়ার এসছিল, এখনো আছে, যে এই প্লাবন ভূমিতে মৎস্য চাষ। সেখানে আমি বলেছিলাম যে যদি আমরা একটা স্বাস্থ্যসম্মত মৎস্য বাজার করতে চাই, তাহলে দাউদকান্দি সবচেয়ে ফিটেস্ট। কেন ফিটেস্ট? সেখানে আমি তখন পরিসংখ্যান দিয়ে বুঝিয়েছি কর্তৃপক্ষকে যে প্রতি দিন বা প্রতি মাসে কত টন মাছ সেই দাউদকান্দি থেকে মানে বিভিন্ন জেলায় চলে যায়। ঢাকা, চট্টগ্রামে বেশি যেত, কুমিল্লা, বিভিন্ন জেলায় মাছ যেত। সুতরাং যদি আমরা সেখানে আমাদের যারা মাছ চাষি বা যারা সমবায় সমিতির মাধ্যমে মাছ চাষ করছে, সেই সমিতিগুলোকে যদি আমরা এই সাপোর্টটা দিতে পারি, অনেক ধরনের সাপোর্ট আছে। আমরা হয়তো আইসের ব্যবস্থা করতে পারি, বা একটা কোল্ড স্টোরেজের ব্যবস্থা করতে পারি, অথবা আমরা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করতে পারি, তাহলে একটা ভালো সাপোর্ট হয়। আর সেটি তাছাড়াও আমরা যেটি লোকাল মার্কেটে বিক্রি হয় যে মাছগুলো, সেই মাছগুলো যেন স্বাস্থ্যসম্মত পরিবেশে বিক্রি হয়, তারা যেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়, সেই দৃষ্টিকোণ থেকে আমরা সেই প্রজেক্টটা নেই। এবং আমরা তখন কর্তৃপক্ষ আমাদের সেই মানে প্রজেক্ট পরিকল্পনা দেখে সন্তুষ্ট হয়। কিন্তু আমরা তো সবাই তখন সেখানে পার্টিসিপেন্ট ছিলাম ট্রেনিংয়ে, আমাদের সেই আর্থিক মানে সে সাপোর্টটা ছিল না। তখন আমরা স্থানীয় সরকার বিভাগের সাথে যোগাযোগ করি। স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল যে অধিদপ্তর, এলজিইডি আমরা যা বলি, সেই এলজিইডি সেখানে এগিয়ে আসে, এবং সেই মার্কেটটা আমরা এলজিইডির আর্থিক সহায়তায় এবং এলজিইডির কারিগরি সহায়তাও আমরা নেই, সেই মার্কেটটা আমরা করি। সেখানে আমাদের চিন্তা ভাবনা ছিল যে মার্কেটটা করার সময় আমরা স্থানীয় মার্কেট সমিতিকে আমরা ডেকেছি,
তারপরে স্থানীয় গণ্যমান্য লোককে ডেকেছি, যে তাদেরকে আমরা চেয়েছি যে ওনারশিপ ডেভেলপ করার জন্য, কারণ আমরা মার্কেট করে দিয়ে চলে আসলাম, তারপরে যদি ইফ দেয়ার ইজ নোবডি টু লুক আফটার, তাহলে তো এটা কন্টিনিউ করবে না। তো সবাইকে নিয়ে আমরা একাধিকবার সেখানে আলোচনা করেছি, মিটিং করেছি, সভা করেছি, তারপরে আমরা সেই মার্কেটটা সেখানে করেছি। আমাদের মার্কেটটা অন্যান্য মার্কেটের চেয়ে অনেক ধরনের ব্যতিক্রম ছিল। আমি জানি না আপনার দেখার সৌভাগ্য হয়েছিল কিনা। সেখানে আমরা বিভিন্ন ক্যাটাগরি, মানে বরফ রাখার ব্যবস্থা করেছি, মাছ ধৌত করার ব্যবস্থা, মানে আলাদা রুম আছে, তারপর যারা মাছ কিনবে বা বিক্রি করবে তাদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করেছি। এমনকি আমরা সেপারেট মানে যারা কাস্টমার তাদের জন্য টয়লেটের ব্যবস্থা আমরা সেখানে করেছি। এইসব ব্যবস্থাগুলো করে তারপরে আমরা মার্কেট সমিতির সাথে আমরা আরেকটা সেটেলমেন্টে গিয়েছি, যে যারা এখানে মাছ বিক্রি করবে বা কিনবে তাদের থেকে আপনারা এই রেটের টোল নেবেন, এর বেশি টোল নিতে পারবেন না। কারণ এইটা সরকারের পক্ষে এলজিডি করে দিয়েছে, আপনাদের কিন্তু কোনো এখানে ব্যয় হয়নি। সুতরাং আপনাদেরকে আমরা এটা আপনাদের কাছে হ্যান্ডওভার করবো বা করে দিচ্ছি, কিন্তু আপনারা এর বেশি টোল নিতে পারবেন না, এর বেশি খাজনা নিতে পারবেন না। এইভাবে আমরা স্থানীয় যে বাজার সমিতি আছে তাদের কাছে মার্কেটটা আমরা বুঝিয়ে দিয়ে আসি, এবং সেখানে মোটামুটি বেশ ফেসিলিটিগুলো ছিল এই মানে মাছ বেচা কেনা করার জন্য আর কি। তো সেটা আমরা পরবর্তীতে আবার ইয়ে করেছি। আমি তখন ছিলাম পরিকল্পনা মন্ত্রণালয়ে, আইএমইডিতে আমি ছিলাম। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, বিভিন্ন সিটি কর্পোরেশনগুলোতে, বিভিন্ন পৌরসভাগুলোতে আমরা যোগাযোগ করেছি, এবং এই মডেলটা তাদের কাছে আমরা প্লেস করেছি। কোথাও কোথাও এই মডেলটা তখন অ্যাকসেপ্ট করেছে, আসলে সব জায়গায় অ্যাকসেপ্ট করেছে বলবো না, কিছু কিছু সিটি কর্পোরেশন সেই মডেলটাকে তারা তখন অ্যাকসেপ্ট করেছে এবং তারা কাজ শুরু করে দিয়েছে, কাজ করেছে। তো এটা একটা, আমি মনে করি যে এটা একটা ভালো একটা উদ্যোগ ছিল আমাদের, বিশেষ করে গ্রাম অঞ্চলের মার্কেটগুলোতে, ইভেন শহরের মার্কেটগুলোতে। অনেক শহরের মার্কেটগুলোতে কিন্তু আপনার সেই সুবিধাটা নেই, আমরা যেটা দেখি আর কি। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় যে এটা সত্যি সত্যি একটি ব্যতিক্রমী উদ্যোগ ছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যে কথাটি বলেছেন, একসময় আমরা বাংলাদেশ ফুড সিকিউরিটি নিয়ে, খাদ্যের প্রাপ্যতা নিয়ে আমরা আলোচনা করেছি, আমাদের সেটা ছিল লক্ষ্য। এখন উৎপাদন বা প্রোডাকশন আমাদের জন্য বড় কোনো টার্গেট না, কারণ আমরা অনেক ক্ষেত্রেই সারপ্লাস প্রোডাকশনে আছি। যেটি বিষয় সেটি হচ্ছে এটি নিরাপত্তা নিশ্চিত করা এবং এটি পুষ্টিমান নিশ্চিত করা, এবং যথাযথভাবে এটা বিপণনের ব্যবস্থা করা, এবং কৃষকদের মৌলিক যে তাদের যে রাইটটা, যে ন্যায্য মূল্য পাওয়ার বিষয়টিকে নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবং সেই প্রেক্ষাপটে দাউদকান্দির আপনার যে উদ্যোগটি ছিল সেটি গুরুত্বপূর্ণ। কিন্তু যে বিষয়টি আমি আসলে নিয়ে আসতে চাচ্ছি আলোচনার মধ্যে, সেটি হচ্ছে যে আপনাদের সেই উদ্যোগটিকে আরো বেশি বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে যে এটিকে আরো রিফাইন করা বা আরো ফাইন টিউনিং করা এবং প্রয়োজনের সাথে সম্পৃক্ত করা, সেই জায়গাটি তেমন খুব বেশি এগোয়নি। এটি একটি বিষয়, এটি আমরা বারবারই এরকম অনেক সুন্দর উদ্যোগ থাকে যেটি আসলে আমরা একটা পর্যায়ে এসে থেমে যায়। কারণ এখন আমাদের দাউদকান্দি থেকে বছরে কিন্তু 6 থেকে 7,000 কোটি টাকার মাছ হয়। এই মাছটি বিক্রি করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, এবং সেই ক্ষেত্রে যেটা দরকার সেটি হচ্ছে যে এটির নিরাপত্তা, এটির সার্টিফিকেশন, এই জায়গাগুলোতে কাজ করার অনেক অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। এই প্রেক্ষাপটে যদি স্যার আপনাকে একটু জানতে চাই যে আমরা যে এই খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পরিকল্পনা করে বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিচ্ছি, সেক্ষেত্রে টেকনোলজি বা মেকানাইজেশন, এই বিষয়গুলোতে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, এই সরকারও দিচ্ছে, এবং সেগুলোর ফলাফলও আমরা পাচ্ছি। কিন্তু একই সাথে একটি বিষয়ে আমরা খুব বেশি ইম্প্রোভাইজেশনের জায়গাটাতে খুব বেশি পরিবর্তন আমরা দেখিনি। সেটি হচ্ছে যে সেই আমাদের সমন্বিত উদ্যোগ, ফার্মারদেরকে সংগঠিত করার যে জায়গাটি, সেই কুমিল্লা বার্ডের যে সমবায় সমিতির যে আদলে আমরা প্রথম দিক থেকে যে কাজ করছিলাম,
যেটি বর্তমানে খুব বেশি গ্রহণযোগ্য বা ভালো ফলাফল আমরা সেটি থেকে পাচ্ছি না। মানুষ সমবায়ের যে স্পিডটি ছিল সেটিকে এখন আর সেই আগের স্পিডটিও নাই, এবং সেটিকে খুব বেশি সুফল বয়ে আনতেছে বলে আমরা মানুষের যারা এটির সাথে সম্পৃক্ত তাদের মতামতের ভিত্তিতে আমি কথাটি বলছি। যারা কুমিল্লা বার্ডের প্রাথমিক উদ্যোগের সাথে সম্পৃক্ত ছিল, পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে আরডিএ এবং বার্ডের সাথে সম্পৃক্ত ছিল, আমাদের সেই স্যারদের কথার ভিত্তিতে আমি বলছি যে এটি এখন আর খুব বেশি কার্যকরী না। এটিকে একটি নতুন ধারার সাথে তাল মিলিয়ে এগোনোর জন্য আরো বেশি রিফর্ম করা দরকার। এই প্রেক্ষাপটটাকে আপনি কিভাবে দেখেন, যে আসলে আমরা কি সেই কনভেনশনাল বা ট্রেডিশনাল সমবায় নিয়েই আমরা কৃষকদের কে সংগঠিত করতে পারবো? কারণ বাণিজ্যিক কৃষির জন্য প্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে সমন্বিত উৎপাদন ব্যবস্থা। কারণ ভিন্ন ভিন্ন কৃষক ভিন্ন ভিন্ন প্রোডাক্ট তৈরি করলে সেটিকে বাণিজ্যিকরণের একটা বড় চ্যালেঞ্জ আর কি সেক্ষেত্রে। এই যে সমন্বিত উদ্যোগের জন্য আমাদের সেই ট্রেডিশনাল সমবায় কে কি আপনি যথেষ্ট মনে করেন, না এই জায়গাটা আসলে আমাদের যান্ত্রিকরণ, উন্নত প্রযুক্তি, উন্নত জাত সেগুলির সাথে আমাদের যে জিনিসটিকে গুরুত্বপূর্ণ ভাবে গুরুত্ব নিয়ে দেখা দরকার সেটি হচ্ছে কিভাবে সেই টেকনোলজিটি ব্যবহৃত হবে, কিভাবে মার্কেটিং হবে, সেই জায়গায় কৃষকদের সাংগঠনিক জায়গাটিকে গুরুত্ব দেওয়া বলে কতটুকু গুরুত্ব মনে করেন আপনি? সমবায়ের কথা যখন বললেন তখন আমরা একবার ভিয়েতনাম গিয়েছিলাম। আপনারা জানেন যে ভিয়েতনাম সেই দীর্ঘস্থায়ী যুদ্ধের পরে একটি ভঙ্গুর অর্থনীতি ছিল। সেই ভিয়েতনাম এখন কৃষিক্ষেত্রে, বিশেষ করে আমি বলবো যে কৃষিক্ষেত্রে এদের, আপনারা জানেন যে তাদের যে উৎপাদনশীলতা কত গুণ বেড়ে গিয়েছে। এই কিছুদিন আগে তারা দ্বিতীয় পজিশনে চলে আসছে। আমরা আশাবাদী যে আমরা আবার দ্বিতীয় পজিশনে চলে আসবো এনিহাউ। তো এই কৃষিতে তাদের এই সমবায় পদ্ধতিটা কিন্তু এখন তারা কাজে লাগাচ্ছে। আমাদের দেশে যে সমবায়ের যে কনসেপ্টটা, আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু অনেক সমিতি করেছি গ্রামে, ছোট ছোট অনেক সমিতি করেছি, একটা পর একটা আপনারা হয়তো করেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো একটি সমিতিও শেষ পর্যন্ত মানে কি বলে সাস্টেইন করেনি। কেন করেনি? আচ্ছা, আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা কলেজের ছাত্র ছিলাম, আমরা তখন দেখেছি সমবায়ের বেশ ঘনঘটা, খুব তোড়জোড়। কিন্তু এখন কিন্তু সেটি কোনো পর্যায়ে তেমনটা নেই। আপনারা অনেকে বলবেন যে এটি হয়তো আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে কিছুটা এরকম হয়ে গেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সোভিয়েত ইউনিয়নের যে সমন্বিত চাষাবাদ, যৌথ চাষাবাদ, এইসব কনসেপ্ট থেকে আমি কমিউনিজম শব্দটা উচ্চারণ করতে চাই না এখানে। আমি শুধু আমার কৃষির সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, যে সমন্বিত চাষাবাদ, যৌথ চাষাবাদ, কালেকটিভ ফার্মিং, এই কনসেপ্টগুলো এখন আন্তর্জাতিক রাজনীতি থেকে বা আন্তর্জাতিক অর্থনীতি থেকে কিন্তু এখন সেভাবে নাই। তার কিছুটা ছোঁয়া কি আমাদের পড়বে না? পড়বে এবং পড়েছে। এক। সেকেন্ড হচ্ছে যে আমরা কিন্তু আমাদের এই বর্তমান বাংলাদেশ সারাটি জীবন, সারাটি ইতিহাস কিন্তু আমাদের শোষণ মোকাবেলা করার ইতিহাস এবং সংগ্রামী ইতিহাস। সেই ইতিহাস থেকে এটা কিন্তু আমাদের ঐতিহ্যের সাথে একটু সম্পর্কিত, আমাদের মন মানসিকতার সাথে সম্পর্কিত। আমরা কিন্তু খুব সচেতন, এবং আমরা সচেতন মানে কি, আমরা এবং সেই সাথে স্বার্থ সচেতনও খুব বেশি। এই জিনিসগুলোকে যদি আমরা সঠিক রাস্তায় পরিচালিত করতে না পারি, আমাদের এই যে মানে আবেগ, এই যে সচেতনতা সঠিকভাবে সঠিক রাস্তায় পরিচালিত করতে না পারলে, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে সেটি কিন্তু আরো বেশি মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। সেকেন্ড পয়েন্ট বললাম। তৃতীয় পয়েন্ট, কেন সমবায় আমাদের দেশে, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। তৃতীয় পয়েন্ট হচ্ছে সমবায়ের ব্যাপারে একটি বড় ধরনের রাজনৈতিক সামাজিক একটি একাত্মতা দরকার। কারণ
13 সালে যখন জাতীয় কৃষি নীতি আমরা প্রণয়ন করি, তখন আমি কৃষি মন্ত্রণালয়ে ছিলাম। সেই জাতীয় কৃষি নীতিতে আমরা সমবায়ের যে অংশটা, মানে যে চ্যাপ্টারটা আমরা ইনক্লুড করি, সেখানে এটি আমরা সেকেন্ড থট, থার্ড থট, ফোর্থ থট দিয়েছি। কেন দিয়েছি? যে কোনোভাবেই যেন জনগণের কাছে এই ভুল ব্যাখ্যা কেউ দিতে না পারে যে সমবায়টাকে আমরা উৎসাহিত করলে, প্রসারিত করলে, সম্প্রসারিত করলে কারো জমি মালিকানার সাথে এটার কোনো সম্পর্ক এসে যাবে। যদি এই সম্পর্ক মালিকানার সাথে সম্পর্কটা এসে যায়, তাহলে কেউই সেই সমবায়কে মনে প্রাণে গ্রহণ করবে না। আমরা খুব অনেক চিন্তা ভাবনা করে সেখানে আমরা শব্দমালা ব্যবহার করেছি, যাতে অন্য কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো রাজনৈতিক দল ভুল ব্যাখ্যা করতে না পারে যে সরকার সমবায়ের মাধ্যমে জমি কালেকটিভ ফার্মিং করার চিন্তা ভাবনা করছে। তাহলে এটি যিনি জমির মালিক তার কাছে মালিকানা থাকবে না। আমি বোঝাতে চাচ্ছি যে সমবায়টার সাথে রাজনীতি জড়িত আছে এবং এটি খুব সেন্সিটিভ ইস্যু, আমি সেটা বোঝাতে চাচ্ছি। তো সেই কারণেই আচ্ছা, তারপরে আরো কিছু বিষয় আছে। স্যার, আপনি যে কথাটি বললেন স্যার, যে আসলে যেভাবেই হোক একটা নেগেটিভ নোশন কিন্তু দাঁড়িয়ে গিয়েছে সমবায় নিয়ে। আপনি যদি বলেছেন যেটির পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দেখেন অথবা তার জমি হারানোর একটা সম্ভাবনার কথা বলেন, কোনো না কোনো ভাবে এটা একটা নেগেটিভ নোশন আছে। এবং এটা শুধুমাত্র বাংলাদেশে না, এটা শুধুমাত্র বাংলাদেশে না, সারা পৃথিবীতেই কিন্তু কনভেনশনাল কোঅপারেটিভের আদলটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ইন্ডিয়াতে যদি আপনি দেখেন যে তারা কিন্তু প্রডিউসার্স কোম্পানি অ্যাক্ট করেছে 2012 সালে এই সমবায় থেকে বেরিয়ে আসার জন্য। কারণ সমবায়ের আমরা আমাদের আলোচনায়, বিভিন্ন আলোচনায় যে বিষয়গুলো পেয়েছি সেটি হচ্ছে ব্যুরোক্রেসি একটা বড় সমস্যা সমবায়ের, এবং ডিপার্টমেন্ট অফ করাপশন, সমবায় ডিপার্টমেন্টের যে বিষয়গুলো, যে অডিট এবং তাদের লাভকে হাইড করার যে প্রক্রিয়া, এগুলো একটা বড় জায়গা আছে। এগুলো আছে। আমি কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশতে যাচ্ছিলাম না, আমি মানে ম্যাক্রো লেভেলে আমি বলার চেষ্টা করেছিলাম। এগুলো আছে, আপনি যেগুলো বলছেন এগুলো আছে, এগুলো আমাদের সব সেক্টরই কম বেশি আছে। এগুলো এটাও একটা হিন্ড্রেন্স আমাদের এই সমবায়ের জন্য। তো সবকিছু মিলিয়ে আর সমবায়টাকে যে প্যাট্রোনাইজ করবে, কারা করবে সেটা একটু খেয়াল করতে হবে। সমবায়কে, এই সিস্টেমটাকে যে প্যাট্রোনাইজ করতে হবে, আমাদের যারা সমাজপতি যারা আছেন বা যারা সমাজের প্রভাবশালী আছেন, তারা কি সমবায়টাকে প্যাট্রোনাইজ করছেন বা করছেন না, সত্যি কথা যেটা। সেই কারণে আপনি দেখুন আমাদের সুনামগঞ্জে শ্রমিকের এই কিছুদিন আগে বড় সিজনে শ্রমিকের সমস্যা হয়ে গেল। আমরা কি করলাম, সরকার কি করলো, চট্টগ্রাম থেকে শ্রমিক নিয়ে এসে ধান কাটার ব্যবস্থা করলেন। এটি তো সরকারের কাজ ছিল না, সরকার করেছে তার অর্থনীতির স্বার্থে, কিন্তু এটা সরকারের কাজ ছিল না। যদি আমার সেখানে কৃষক সমিতিগুলো স্ট্রং থাকতো, অ্যাক্টিভ থাকতো, তারা নিজেরাই কিন্তু এই ব্যবস্থাটা নিতে পারতো, কিন্তু তারা নিতে পারে নাই, যেহেতু আমার কৃষক লেভেলে এই সমবায়ের কোনো কনসেপ্টই নাই বা সমবায়ের কোনো সাংগঠনিক তৎপরতাই নাই। সে কারণে সরকারকে করতে হয়েছে। কিন্তু সরকারকে করতে হয়েছে, যদি কৃষকরা করতো, নিজেদের মতো করতো, নিজেরা বেনিফিটেড হতো। এই কনসেপ্টটা কিন্তু আমাদের সরকার যখন, আরেকটা আমি ছোট্ট ইস্যু বলি, সরকার যখন আপনার খাদ্য, ধান, চাল প্রকিউরমেন্ট করে, তখন আমরা এবার দেখেছি যে সরকার 1100 টাকা, প্রায় নিয়ার অ্যাবাউট 1100 টাকা প্রতি মণ ধানের মূল্য ফিক্স করেছে। কিন্তু কৃষক ভাইরা কিন্তু ওই দামটা পায় না, অনেক কম পায়। কেন পায়? এখানে মধ্যস্বত্ব ভোগী আছে, দালাল ফারিয়া আছে, এই আছে সেই আছে, কৃষকদের কোনো ট্রান্সপোর্ট নাই, তারা একতাবদ্ধ না, তাদের কোনো সমিতি নাই, মাঝখান দিয়ে এই মিডলম্যানরা সবকিছু নিয়ে যায়। দেখুন আপনি যে প্রশ্নটা উঠালেন, একটা ভালো পয়েন্ট উঠিয়েছেন। সমবায়টা যদি কৃষকদের মধ্যে সেই সমবায়টা থাকতো, তাদের নিজস্ব যদি কোনো পরিবহন থাকতো, তারা সরাসরি সরকারের খাদ্য বিভাগকে তাদের খাদ্য সরবরাহ করতে পারতো। তখন 1100 টাকা না হোক, অন্তত 1000 টাকা তারা কিন্তু, মানে বা 900 টাকা তারা পেত। এই জিনিসগুলো কিন্তু আমরা সেইভাবে চিন্তা করি না, ফিল করি না আমাদের। না, কিন্তু আমি যদি স্যার ওই কথাটা, আপনার কথাই যদি আবার আসি, যে
সরকার নিশ্চয়ই চিটাগাং থেকে শ্রমিক এনে যে কাজটি করেছে এটি সরকারের কাজ না। আমরা কখনোই আশা করি না যে সরকার এই লেভেলে ইনভলভ হবে। কিন্তু আবার একই সাথে আমরা যদি বলি যে সেই 70-এর স্বাধীনতার পর থেকে আমরা সমবায়ের বিভিন্ন ডিসকানেক্ট গুলোকে কিন্তু চিহ্নিত করার চেষ্টা করছি কিনা আমি জানি না, এবং করলেও সেটিকে আসলে বর্তমান প্রেক্ষাপটে কিভাবে আরো বেশি আধুনিক করা দরকার, অন্যান্য দেশ কিভাবে কাজ করেছে। আপনি একটি উদাহরণ দিয়েছেন ভিয়েতনাম, আমি যদিও ভিয়েতনামের সাথে কম্পেয়ার করতে চাই না, কারণ ওইটার শাসন ব্যবস্থা ভিন্ন, সেখানে সমবায় যেভাবে কাজ করবে আমাদের দেশে করবে না। কিন্তু আপনি যদি কোরিয়ার কথা বলেন, আপনি যদি ইন্ডিয়ার কথা বলেন, আপনি যদি অন্য যে দেশগুলো আছে জাপানের কথা বলেন, সেখানে কিন্তু কালেকটিভ এফার্টস গুলো আছে। সো আমরা তারা কিন্তু এটাকে সমবায়ের ওই পুরনো সে আদলের কিন্তু জায়গায় নেই, তারা কিন্তু পরিবর্তন করেছে বিভিন্ন প্রেক্ষাপটে। কিন্তু আমরা কিন্তু আমাদের এই জায়গাটাতে কোনো পরিবর্তন আনতে পারিনি পলিসির জায়গাতে। যেমন একটা উদাহরণ যদি দেই স্যার আপনাকে, যে বাংলাদেশে যদি আপনার এলাকার যদি 100 জন কৃষক একত্রিত হয়ে যদি কোনো কিছু করতে চায়, তাহলে আইনগতভাবে তাদের দুটি রাস্তা আছে। একটি হচ্ছে হয় আপনাকে সমবায়ের মাধ্যমে নিবন্ধিত হতে হবে, অথবা আপনাকে জয়েন্ট স্টক কোম্পানিতে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে আপনাকে নিবন্ধিত হতে হবে বা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানুষ সমবায়তে নিবন্ধিত হতে চায় না, কারণ এটার অনেক কারণ আছে। আমি যেটা বললাম যে একটা নেগেটিভ নোশন সেখানে আছে। দ্বিতীয়ত, যে আপনি যদি জয়েন্ট স্টকে যান, তাহলে বেক্সিমকোর জন্য যে কমপ্লায়েন্স, আপনি যদি 100 জন মানুষ যদি আমাদের গ্রামের মানুষ যদি সেখানে কোনো কোম্পানি নিবন্ধন করে, তার কিন্তু কমপ্লায়েন্স একই, তার জন্য কিন্তু কোনো ভিন্ন কমপ্লায়েন্স নাই। তার মানে কি, আমি এই দুইটাকে যদি বাদ দিই, তাহলে আমাদের বাংলাদেশের কালেকটিভ ইনিশিয়েটিভ নেওয়ার জন্য কোনো আইনগত কোনো ব্যবস্থা নাই। আপনি যে দাউদকান্দি মডেলের কথা বলছেন, যেটি এত বছর প্রায় 25 বছর টিকে আছে, সেটি কিন্তু আইনগত ভিত্তির জায়গাটা কিন্তু একটা গ্যাপ রয়ে গিয়েছে। এটি জনগণের উদ্যোগে একটা পার্টনারশিপ প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো আইনগত বৈধতা নাই সেখানে। এবং যার ফলে যেটি হচ্ছে যে সেখানে তাদের ফাইন্যান্সিং এবং অন্যান্য জায়গাগুলোতে আছে। আমি এই জায়গাটাতে বলছিলাম যে স্যার, আমরা সরকারের কাছে চাই না যে সরকার ইমপ্লিমেন্টেশনের জায়গায় যাবে, কিন্তু এই যে লিগ্যাল ফ্রেম গুলো দাঁড় করানো এবং সেই যে পরিবেশটা তৈরি করে দেওয়া, যে কালেকটিভ ইনিশিয়েটিভ গুলো, আমরা সরকার বারবারই বলছি যে আমাদের কালেকটিভ ইনিশিয়েটিভ দরকার, কিন্তু কালেকটিভ ইনিশিয়েটিভের জন্য তো আপনার কারিগরি জ্ঞান বা যান্ত্রিকরণই যথেষ্ট নয়। এটার সাথে যে সংগঠিত হওয়ার যে প্রক্রিয়াটি, সেটি নিয়ে কেউ কোনো কথা বলছি না। ওইখানে এসে কিন্তু সব পিপিপিটি কিন্তু আপনার সেই সমবায়ের কথাই বলা হচ্ছে স্যার। সেখানে আমি একটু আপনার সাথে সাপ্লিমেন্ট করি। সেটি হচ্ছে যে সরকার যখন কোনো পলিসি নেয় বা কোনো ইনিশিয়েটিভ নেয়, তখন কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে অন্য যে স্টেক হোল্ডারগুলো আছে যারা, তাদের একটা প্রভাব কিন্তু থাকে, সেটা যে কোনো ধরনের হোক, এটা ইন্টারন্যাশনাল হোক অথবা আমাদের দেশীয় হোক। মানে সরকার, যেমন ধরুন আমাদের প্রকিউরমেন্টের উপরে যে অনেক আইন হলো, রুলস রেগুলেশন হলো পাবলিক প্রকিউরমেন্টের উপরে, সেটি ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে তোমাদের এই জিনিসটা করা দরকার। মানে এটা মানে তারপরে সরকার কিন্তু সেখানে এগিয়ে গেছে। তো এখন আমি যে কথাটা বলতে চাই, সমবায় নিয়ে আমাদের যারা স্টেক হোল্ডার, সিভিল সোসাইটি, আমি শুধু মানে সিভিল সোসাইটি বটে, ইন এডিশন আমরা যারা আছি, আপনারা যারা আছেন, সরকার ছাড়া আর বাকি যতগুলো স্টেক হোল্ডার আছে, কেউ কিন্তু কোনো কারো পক্ষ থেকে কিন্তু কোনো এই ধরনের কোনো চাপ প্রেশার কিন্তু নাই। আমরা দেখেছি যে কোনো পলিসি করার আগে, যে কোনো আইন করার আগে, যে কোনো সেক্টর থেকে সামহাউ যে কোনো একটা রিকোয়েস্ট বলেন, প্রেশার বলেন, মোটিভেশন বলেন, সেগুলো থাকে, আছে। একেবারে সবকিছু সরকারের ভিতর থেকেই যে সবকিছু চলে আসবে তাইলে তো আর ইন অ্যানাদার সেন্স আমরা ওই কথাটাই বলছি যে আমি একটু শেষ করি না স্যার, আপনাকে একটু ধরায় দেই স্যার, একটু ধরায় দেই স্যার, যে বিজিএমই সংগঠিত হওয়ার কারণে তারা কিন্তু প্রণোদনাও পেলো, আবার আপনার লকডাউনের 4 দিন আগে কিন্তু আবার ফ্যাক্টরিও খুললো। কিন্তু আমাদের কৃষক সমাজ যেহেতু সংগঠিত না, তারা কোনো প্রণোদনাও পাচ্ছে না এবং তারা কোনো কাজও করতে পারছে না। এই যে সাংগঠনিক যে দুর্বলতা, সেটিকে কাটিয়ে ওঠার জিনিসটা তো আমরা সবাই দেখছি। তাহলে এটা নিয়ে অ্যাডভোকেসি, ইন্ডিভিজুয়াল অ্যাডভোকেসি তো দরকার না, আমরা তো দেখছি। এবং আপনার যে দাউদকান্দি এলাকায় 25 বছর যে সফলতাটা আছে, এটি তো সবার কাছে গ্রহণযোগ্য। এবং এইটা আপনার 7 5 ইয়ার্স প্ল্যানে, এই 5 ইয়ার্স প্ল্যানে ছিল, 8 5 ইয়ার্স প্ল্যানে এই বিষয়গুলো ছিল।
আমাদের এই লেভেলে যাওয়ার পরেও তো আমরা দেখছি না যে এটির আসলে কোনো পরিবর্তন, তাহলে আসলে কি করা উচিত স্যার? আমি আমি প্রথমেই একটু মাঝখানে হিন্টস দিয়েছিলাম যে আমার গ্রামের একজন কৃষক, সে যত বড় কৃষকই হোক, তার কোনো প্রভাব কিন্তু কোথাও থাকে না, থাকবেও না। বিজেপি আপনি রেফারেন্স দিয়েছেন, এই ধরনের যতগুলো অ্যাসোসিয়েশন আছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রেশার থাকে, সরকারের উপরে থাকে বা অন্যদের উপরে থাকে, কিন্তু আমার কৃষকের তো সেই প্রেশারটা নাই। কেন নাই? আপনি নিজে বলেছেন, যেহেতু আমার কৃষক সংগঠিত না। আমার কৃষক যদি সংগঠিত থাকতো, কৃষকদের যদি একটা ফোরাম থাকতো, তাহলে কিন্তু প্রেশারটা কম হোক বেশি হোক একটা প্রেশার থাকতো। এখন তাহলে আমাদের তো এই জিনিসটা আমাদের দেখা দরকার যে আমাদের কৃষকদের একটা সংগঠন দরকার, সমবায় বলছি, যেহেতু আমরা সমবায় আমাদের একটা ট্রেডিশনাল ছিল, যেই নামই হোক, যেই ফরম্যাটই হোক, যেই মডেলই হোক, কৃষকদের একটা সংগঠিত একটা সত্তা থাকা দরকার, যেই সত্তার অবর্তমানে কৃষকদের মানে হাসি কান্না কষ্ট বেদনা কারো কাছে পৌঁছায় না। যতটুকু কৃষির উন্নতি হচ্ছে আপনি দেখুন, সব কিন্তু উপর টপ ডাউন, উপর থেকে নিচের দিকে কিন্তু হচ্ছে। সরকার মনে করছে তার জনগণের জন্য এটা করা দরকার, করছে, এটা অ্যাপ্রিসিয়েবল, দ্যাটস ওকে। কিন্তু যে কারো চাপে পড়ে কারো রিকোয়েস্টের কারণে যে সরকার কিছু করছে তা কিন্তু না। আপনি দেখুন এখন এই যে ফার্টিলাইজার, আমরা আমরা মাত্র 9-10 লাখ মেট্রিক টন আমরা ফার্টিলাইজার প্রডিউস করি, কিন্তু আমাদের ফার্টিলাইজার প্রয়োজন হয় 45 বা 50 লাখ মেট্রিক টন। এই ফার্টিলাইজার আমরা বিদেশ থেকে আনছি, সব বাইরে থেকে, মানে অন্যান্য দেশ থেকে আমরা ইম্পোর্ট করে আনছি। কিন্তু আমাদের সরকারেরই এটা মানে হেডেক যে আমার কৃষককে সার দিতে হবে, সময় মতো সার দিতে হবে, এই জন্য সরকার ইম্পোর্ট করে আনতেছে। কিন্তু কোন সোসাইটি কি গিয়ে সরকারকে বলছে যে মানে আমাদের সার দরকার, সার বিদেশ থেকে এনে দেন বা সার প্রডিউস করেন, সারের জন্য আরো কয়েকটা ফ্যাক্টরি করেন? না। সুতরাং সরকার যেটা করছে অবশ্যই সাধুবাদযোগ্য, কিন্তু আমি মনে করি যে আমার কৃষকের পক্ষ থেকে, আমার কৃষক ভাইদের পক্ষ থেকে এই ধরনের একটা চাপ বা প্রেশার বা একটা অনুরোধ সরকারের কাছে থাকা উচিত, সেই জন্য আমাদের কাজ করা উচিত। না আপনি কি তাহলে স্যার, আপনি তাহলে কি স্যার আপনি কি স্যার এরকম আমরা বলতে পারি কিনা যে আসলে এখন যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সমবায়ের আইনের বাহিরেও আমাদের কৃষকরা সংগঠিত হওয়ার জন্য, কৃষকদের জন্য সুবিধাজনক কিছু আইন দরকার আমাদের। আমি যেটি বললাম যে সমবায় এবং কোম্পানি আইনের বাইরে কিন্তু কিছু নাই আমাদের, যারা সংগঠিত হয়ে কাজ করতে পারবে। তো আমরা যদি, আপনি যে কথাটি বলেছেন যে আমাদেরকে কৃষকদের কালেকটিভ ভয়েসটি সরকারের কাছে পৌঁছানো দরকার, সেই কথাটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে সংগঠিত হওয়ার জন্য প্রথম লিগ্যাল ফ্রেমওয়ার্কটা বা পরিবেশটা তো আমাদেরকে তৈরি করে দিতে হবে। এবং সেটির কিন্তু উদাহরণ আমাদের আছে যে কিভাবে সমবায়ের বাহিরে, আমি যে বারবার দাউদকান্দির উদাহরণ দিচ্ছি কারণ এটি আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি যে গত 25 বছর এটি খুব ভালোভাবে এটির উৎপাদনের জায়গা থেকে খুব ভালোভাবে এটি রোল প্লে করে আসছে। এবং এখানে মাঝখানে কোনো মিডলম্যানদের প্রভাব ছাড়াই কিন্তু আমরা আমাদের প্রোডাক্টকে বিক্রি করারও সুযোগ সুবিধা আমরা তৈরি করতে পেরেছি, কৃষকরা, এলাকার মানুষরা নিজেরাই করতে পেরেছে। সুতরাং এই যে আরো, আমি বিশ্বাস করি আমাদের সাথে সম্পৃক্ত আছেন নাজমুল চৌধুরী, যিনি কাজ করেন চর এলাকায়, যে মিষ্টি কুমড়া, বালুর চরে মিষ্টি কুমড়া যারা উৎপাদন করেন তাদেরকে নিয়ে কাজ করেন। পামকিন প্লাস নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার, সে আছে আমাদের সাথে অনলাইনে। তো আমরা যে কথাটা বলছি যে এরকম কিন্তু অনেক উদাহরণ আছে, কিন্তু আমরা বারবারই যেটা দেখছি সেটি হচ্ছে বারবার সরকার বলছে যে কৃষকদের ভয়েসকে সামনে নিয়ে আসা, সমন্বিত উদ্যোগ নেওয়া, কিন্তু যখনই কোনো প্রকল্প হচ্ছে, কিছু হচ্ছে, সেখানে কিন্তু শেষ পর্যন্ত সেই সমবায়ের আদলেই কিন্তু পিপি লেখা হচ্ছে, ওইটার বাইরে কোনো ব্রেক থ্রু হচ্ছে না স্যার। সেই জায়গাতে কি আপনি একমত কিনা স্যার? না, সেটা আমি বলি সরকারের একটা যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট বলতে একটা আইন হোক, পলিসি হোক, হোয়াটএভার মেবি, সেটি কিন্তু আজকে আমি একটা দাবি করলাম, সরকার সেটি করবে না, করেও না, করার পদ্ধতিও নাই। এটা অনেকগুলো স্টেজ আছে, অনেক সবার সাথে আলোচনা করতে হয়, সবার মতামত নিতে হয়, অনেকগুলো মানে মানে স্তর আছে। আপনি যেটা বলছেন যে কি ধরনের মানে পলিসি বা কি করা মানে যেতে পারে, সেটি ভেবে বলা যাবে না। আপনি যদি আসেন,
মানে এগিয়ে আসেন, আপনি আমি যদি এগিয়ে আসি একসাথে বসে, তখন বুঝতে হবে যে আমি সমবায়ের বর্তমানে যে আমার ইয়েগুলো আছে, আমি এখনো জানি ঢাকা শহরে আমার পরশুদিন এক রিটায়ার্ড সেক্রেটারি আমার সিনিয়র, ওনার সাথে আলাপ হয়েছে, ওনার একটা সমবায় সমিতি আছে, খুব ভালো চলছে। উনি বলতেছেন যে খুব ভালো চলতেছে। এই করোনা কালীনও ওনারা কন্টিনিউ করে যাচ্ছেন। এর আগে খুব ভালো ছিল, করোনার কারণে একটু অ্যাক্টিভিটি ইয়ে হয়েছে, বাট এখনো প্রফিটই আছেন, লসে যাননি। এবং সেটা বললেন উনি প্রায় কত বছর, 25-26 বছর ধরে চলতেছে। সমবায় যে একবারে কিছু কিছু উদাহরণ নিদর্শন যে নাই তা না, আছে, এখনো কিছু কিছু সমবায় চলছে, ভালোই চলছে, আমি সেটা বলি না। আমি বলতে চাচ্ছি যে যদি আমরা একটা কৃষকদের জন্য একটা ফ্রেমওয়ার্ক করতে চাই, তাহলে এটা একসাথে বসে সবার মতামত নিয়ে কি সমবায় যে আইন আছে, পদ্ধতি আছে, সেটা কি রিকাস্ট করে বা রিশিডিউল করে বা অ্যামেন্ডমেন্ট করে কিছু করা যাবে, নাকি নতুন কিছু করতে হবে, সেটা ইনস্ট্যান্টলি বলা যাবে না। সেটা একসাথে সবাই বসে যারা এইসব ব্যাপারে চিন্তা ভাবনা করেন, এক্সপার্ট। আমি স্যার কোনো কিছুকে সাজেস্ট করছি না, আমি যেটা বলছি, যেমন আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু 2012 সালে তারা প্রডিউসার্স কোম্পানি অ্যাক্টকে অ্যানেক্ট করেছে তারা, এবং সেটি কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির দুইটা ক্লজকে শুধুমাত্র একটু অ্যামেন্ডমেন্ট করে কিন্তু তারা করেছে, এবং সেটার রেজাল্ট তারা পাচ্ছে। আমুল এবং অন্যান্য যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু তারই ফলশ্রুতিতে কিন্তু বেরিয়ে এসছে। তো আমরা এত উদাহরণ থাকার পরেও আমরা উই আর নট সেইং যে টু রিভেন্টিং দ্য হুইল বলছি না, যে গুড প্র্যাকটিস গুলো আছে, যে ইনস্ট্যান্স গুলো আছে, সেখান থেকে কিন্তু লেসন লার্নিং নিয়ে কিন্তু আমরা একটু ভিন্ন চিন্তা করা, যে আমাদের ট্রেডিশনাল কনভেনশনাল জায়গা থেকে আমাদের একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। এবং আপনি যেই সচিব মহোদয়ের যেই সমবায় সমিতির কথা বলেছেন, আমি মনে করি এটি হয়তো মানে ব্যক্তিগত বা তাদের বন্ধু বান্ধবদের মধ্যে কোনো একটি ব্যবসায়িক উদ্যোগ হতে পারে, যেটি একটা পার্টনারশিপ প্রসেসের মধ্যে দিয়ে যায়, কিন্তু কৃষকদের কোনো সমবায় সমিতি কিন্তু স্যার খুব সাকসেসফুলি বড় কোনো উদ্যোগ কিন্তু এখন পর্যন্ত সফল জায়গায় আমরা উদাহরণ পাচ্ছি না। মানে যেটি হচ্ছে যে আমরা হয়তো প্রজেক্ট পিরিয়ডে খুবই সফল থাকে, কিন্তু প্রজেক্টের শেষে কিন্তু ওইটির আর কোনো অস্তিত্ব থাকে না। এই জায়গাটি কিন্তু আমাদের বারবারই আমরা দেখছি। আমি একটু শেয়ার করি আপনার সাথে। আমাদের মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে যেই ফরম্যাটই হোক, যেই পদ্ধতিটি হোক, একটা প্ল্যাটফর্ম দরকার, যেন কৃষকের কথাগুলো মানে সরকারের কাছে বা যারা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের কাছে পৌঁছানো যায়, সেই ধরনের একটা প্ল্যাটফর্ম দরকার। সেটা যেভাবেই হোক, যেই নামই হোক, যেভাবেই হোক, আমি মনে করি সেটা দরকার। সেটা একসাথে বসে চিন্তা ভাবনা করা যেতে পারে। আপনি যে মডেল বলেন ইন্ডিয়ার, হয়তো যখন আমরা বসি তখন কিন্তু আমরা বিভিন্ন দেশের মডেলগুলো নিয়ে বসি, কোনটা আমার দেশে প্রযোজ্য, আমার দেশের জন্য অ্যাপ্লিকেবল, কারণ সব দেশে সবকিছু একরকম ভাবে অ্যাপ্লিকেবল হবে না। হয়তো ইন্ডিয়াতে আমাদের জন্য খুব বেশি রিলিভেন্ট হতে পারে, হবে, কিন্তু অন্য দেশের ইউরোপিয়ান কোনো মডেল আমাদের এখানে হয়তো সেভাবে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সো আমার বক্তব্য আমি এইভাবে শেষ করতে চাই যে আমাদের কৃষকদের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, ফোরাম দরকার, যে ফোরামের মাধ্যমে তার ভয়েসটা আপনার আমার কাছে চলে আসবে, সরকারের কাছে চলে আসবে, সেটা দরকার। আমি এটা কিন্তু আমি বলছি না যে সেই ভয়েসটার অভাবে যে সরকার কৃষকদের জন্য কিছু করছে না, তা না, যথেষ্ট করছে, কিন্তু কৃষকদের মতো করে কৃষকরা যেটা চায় সেভাবে সরকারের কাছে ভয়েসটা আসা দরকার, সেটা প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে আমি যদি সেটা সম্ভব হয়, তাহলে কৃষকরা যদি নিজেরা স্বাবলম্বী হয়, সেটা হবে বেস্ট ওয়ে। সরকার সবকিছু করে দিবে বা অন্য কোনো সংস্থা সবকিছু করে দিবে, এটা কিন্তু ওয়ে না। কৃষক যদি নিজেরা স্বাবলম্বী হয়, সেটি সাস্টেইন করবে। সেই জন্য কৃষকদের একটা প্ল্যাটফর্ম দরকার। স্যার, আমরা আসলে আজকে এই আলোচনাটি একটু ভিতরে ঢোকার চেষ্টা করলাম এই কারণে যে নিরাপদ খাদ্যের কথা যখন আমরা বলছি, এটির একটি, আপনি যে কথাটি জানেন যে আমরা হয়তো উন্নত ল্যাব তৈরি করছে আমাদের দেশে, সরকার হয়তো ইতিমধ্যে প্রাণী সম্পদ এবং মৎস্য ক্ষেত্রে ল্যাব তৈরি হয়েছে, অন্যান্য গুলাও হয়তো হবে, কিন্তু শুধুমাত্র ল্যাব টেস্টের মধ্যে দিয়ে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না। এটির জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে যে কমিউনিটি লেভেলে সচেতন হওয়া, এবং এই জায়গায় একটা সমন্বয় দরকার। অন্যান্য দেশে যে জায়গায় নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য যেটি করেছে, তারা পার্টিসিপেটরি গ্যারান্টি সিস্টেমটাকে তারা প্রথমে চালু করেছে, যে একটা এলাকায় যখন উৎপাদন হচ্ছে
এলাকার মানুষরা এনশিওর করছে যে আমাদের এই জায়গায় নিরাপদ খাদ্য আমরা উৎপাদন করছি। এবং এই কাজটি যখন আমরা করতে চাইবো তখন আমাদেরকে কিন্তু সমন্বিত একটা উদ্যোগ দরকার, সমষ্টিক একটা উদ্যোগ দরকার। ইন্ডিভিজুয়াল ফার্মার লেভেলে যদি আমরা তাদেরকে যতই স্কিল হোক বা অ্যাওয়ার হোক, সেখানে একজন দুইজন যদি সেখানে কোনো কারণে ভেজাল করে ফেলে তাহলে পুরো পুরো প্রোডাকশনটাই কিন্তু তখন ভেজাল যুক্ত হয়ে যাবে। তো এই জায়গাটার জন্য যেটি দরকার যে একটা কালেকটিভ ইনিশিয়েটিভ, বারবার আমি যে কথাটা বলছি, আমি সমবায় বলছি না, আমি অন্য কিছু বলছি না, আমি যেটি বলছি সেটি হচ্ছে যে কালেকটিভ ইনিশিয়েটিভ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের জন্য। এবং আমরা করোনার কারণে অনেক বেশি মানুষ আস্তে আস্তে গ্রামমুখী হচ্ছে। আমাদের কৃষি অর্থনীতির উপরে অনেক বেশি গুরুত্ব সরকার দিচ্ছে। সরকার যারা ফিরে যাচ্ছেন তাদের আবাসন এবং অন্যান্য বিষয়েও তারা অনেক বেশি গুরুত্ব দিয়েই কথা বলছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার। তো সুতরাং সেক্ষেত্রে যেটি দরকার যে এখন যদি আমাদের যে অনেক ক্ষেত্রে আমরা যে স্বনির্ভর উৎপাদনের জায়গায় আছি সেটিকে যদি নিরাপদ করতে চাই, সবার জন্য নিরাপদ এবং সুষম পুষ্টিকর খাদ্য যদি আমরা নিশ্চিত করতে চাই, এটিকে যদি বিদেশে বাজারজাত করতে চাই, তাহলে আমাদেরকে কালেকটিভ ইনিশিয়েটিভ দরকার। আমি জানি না কালেকটিভ ইনিশিয়েটিভের কোন বাংলাটা করলে সবচেয়ে ভালো হবে, বাট যেটি হচ্ছে যে ডেফিনেটলি আমাদের সেই কনভেনশনাল সমবায়ের বাইরে আমাদেরকে চিন্তা করতে হবে যে বর্তমান প্রেক্ষাপটে যেখানে আমরা কমার্শিয়ালাইজেশনের কথা বলছি, সেখানে কোম্পানিগুলো যেভাবে কাজ করে সেই জায়গা সেটি এবং সমবায়ের একটা ব্লেন্ডিং দরকার, যেটি আমরা মনে করি যে দাউদকান্দিতে আমরা যেটা করতে পেরেছি, যে কমিউনিটি এন্টারপ্রাইজ বলি আমরা এটাকে, যে কমিউনিটি সবাই মিলে এই জায়গায় একটা এন্টারপ্রাইজ করেছে এবং সেখানে আমরা কোম্পানির স্পিড গুলোকে কাজে লাগাচ্ছি বা সমবায়ের ম্যান্ডেটটাকে আমরা ব্যবহার করছি সেখানে। তো এই জাতীয় উদ্যোগগুলো যেগুলো আছে, গুড প্র্যাকটিস যেগুলো আছে, সেগুলোকে যদি আমরা পর্যবেক্ষণ করতে পারি এবং সেখান থেকে যদি আমরা ভালো কিছুকে বেছে নিয়ে আমাদের দেশের জন্য সবার সব জায়গায় সুইটেবল কিছুকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের গ্রামীণ অর্থনীতি অনেক বেশি সুদৃঢ় হবে এবং আমরা সবার জন্য নিরাপদ খাদ্যকে নিশ্চিত করতে পারবো। এটি আমরা এই আলোচনার জায়গাতে আসছি। স্যার আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও আপনার কাছে যেটি জানতে চাইবো, আজকের আমাদের মূল আলোচ্য বিষয় ছিল যে সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতির জন্য চাই উন্নয়নের নতুন ধারা। আপনার অনেক বড় একটা প্রফেশনাল কেরিয়ার আপনি পার করে এসেছেন স্যার, এবং বিশেষ করে আপনি একজন কৃষি অর্থনীতির ছাত্র এবং কৃষি বিভাগে মন্ত্রণালয়ের অনেকগুলো সেক্টরে আপনি অনেক বড় অবদান রেখে এসেছেন, কর্তা ব্যক্তি ছিলেন আপনি। সুতরাং আমাদের এই সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতির জন্য আপনি আপনার রিকমেন্ডেশন কি হবে আসলে? মানে একটিতে হচ্ছে যে আমরা আমাদের যেটি আছে তার বাইরেও যদি স্যার আপনার কোনো রিকমেন্ডেশন থাকে। আচ্ছা, আমি আপনার ওই কথাটা একটু ইয়ে করি যে আপনি দুটো কথা বলছেন, খাদ্য নিরাপত্তার জন্য কমিউনিটি কথাটা বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। 2013 সনে আমাদের নিরাপদ খাদ্য ইয়েটা হয়, পলিসিটা হয়, আইনটা হয়, এবং তারপরে সরকার একটা নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে এবং সেই কর্তৃপক্ষ কাজ করছে। আপনারা দেখেন যে বিশেষ করে রমজানে শত শত আপনার মোবাইল কোর্ট ঢাকা শহর বিভিন্ন শহরে কাজ করে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, তেমন কতটুকু প্রভাব পড়ছে বিদেশে, সারা বিশ্বে তাদের সময় আপনার ধর্মীয় উৎসবে তারা সব ফ্রি দেয়, সেল দেয়, আর আমাদের দেশে উল্টোটা আমরা করি। যাই হোক, এই যে এত মোবাইল কোড করে এত কিছু করে, কিন্তু কেন হয় না যে এটা আসলে কমিউনিটি লেভেলে, যে কথাটা আপনি বলছেন, কমিউনিটি লেভেলে কিন্তু সেই পার্টিসিপেশনটা নাই। কমিউনিটি, আপনি একটা মানে খাদ্যের মধ্যে ভেজাল দিচ্ছেন, আমি কিন্তু বাধা দিচ্ছি না, আমি ইভেন আপনাকে মোটিভেটও করছি না, আমি আপনাকে বলছিও না। এই যে বিষয়টা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি রেগুলেটরি মেজার দিয়ে কতটুকু করতে পারবেন, বিশেষ করে এই ঘন জনবসতিপূর্ণ একটা দেশে। সুতরাং কমিউনিটি ইনভলভমেন্ট প্রয়োজন আছে, এটা সব জায়গায়। কৃষির ক্ষেত্রেও একই কথা। আরেকটি আপনি যে কথাটা বললেন, আমি একটা কথা সবসময় বলি, সময় বোধহয় আপনাদের শেষ, যে বিনোদন কৃষি। আমি বলি গ্রামের উন্নয়ন বলেন, কৃষি উন্নয়ন বলেন, বিনোদন কৃষির প্রয়োজন হবে। এটা আমি সেল করতে পারিনি অদ্যাবধি।
আমি অনেকদিন ধরে বলতেছি যে এটার জন্য বিনোদন স্যার কৃষি। আমাদের এখনো 5 মিনিট আছে, আপনি একটু যদি ব্যাখ্যা করেন বিনোদন কৃষি আমি বলতে কি বোঝাচ্ছেন? রিক্রিয়েশনাল এগ্রিকালচার, কৃষির মধ্যে যদি বিনোদন না থাকে, আপনি, আমি, আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে কেন কৃষিতে থাকবে না? আপনি বলতে পারেন বিনোদন ওখানে ওখানে নাচ গান হবে না, নাচ গান হবে না। কৃষি বিনোদনটা আমি ব্যাখ্যা করি এভাবে, কৃষক যখন দেখবে যে তার কৃষিতে থেকে তার লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে, বেনিফিট হচ্ছে, তাহলে এটা তার একটা বিনোদন। সেকেন্ড হচ্ছে, সে যদি মেন্টাল স্যাটিসফ্যাকশন পায় যে আমি কৃষিকাজ করে আমি সন্তুষ্ট, আমার ভালো লাগছে, 2 নম্বর, তাহলে সে কৃষিকাজ করবে, এটা তার বিনোদন। 3 নম্বর হচ্ছে, সে যদি স্বীকৃতি পায় যে আমি একজন কৃষক, আমি চাষা, তথাকথিত আমাকে কেউ অবহেলা করবে না, আমাকে কেউ অপমান করবে না, খারাপ ভাববে না, কৃষক এই সমাজের সবচেয়ে এটা যখন সে এরকম একটা সম্মান পাবে, তখন সেই কৃষিটা হয়ে যাবে বিনোদন কৃষি। 4, স্বীকৃতি। রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে স্বীকৃতিটা প্রয়োজন আছে। কিরকম স্বীকৃতি প্রয়োজন আছে? আপনি দেখুন, এই যে আমাদের কৃষি পুরস্কার দেওয়া হয়, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেওয়া হয়, সারা দেশ থেকে 20 জনকে দেওয়া হয়। ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। কিন্তু আমি বলতে চাচ্ছি যে সেটি সারা দেশে কেন, প্রতি জেলায় জেলায় কৃষি পুরস্কার দেওয়া হোক, প্রতি উপজেলায় কৃষি পুরস্কার দেওয়া হোক, এটা যারা লোকাল আছে তাদের দায়িত্ব দিয়ে দেওয়া হোক, যে সেই দাউদকান্দি উপজেলায় বিভিন্ন সেগমেন্টে কৃষক বা কৃষক প্রতিনিধি সমবায়, এদেরকে যারা শ্রেষ্ঠ তাদেরকে একটা একটা রিকগনিশন, পুরস্কার মানে কি রিকগনিশন দেওয়া হোক। কৃষকদেরকে উন্নত ধরনের চাষাবাদ পদ্ধতি বা বিভিন্ন জিনিসগুলো সরজমিনে দেখানোর জন্য আমরা তো প্রচুর বিদেশে প্রতিনিধি পাঠিয়ে প্রচুর টাকা পয়সা খরচ করি। সারা দেশ থেকে 64 জেলা থেকে 64 জন কৃষক প্রতি বছর মানে অন্য ভিয়েতনামে, ইন্ডিয়াতে আমরা পাঠাতে পারি। খুব বেশি প্র্যাকটিস গুলো দেখতে পারেন, খুব বেশি খরচ পড়বে না তাতে। এই জিনিসগুলো দরকার, তাহলে এটা বিনোদন কৃষি হবে। তারপরে কৃষকদের নিয়ে আপনার এলাকায়, আমার এলাকায় আমরা যখন ক্রিকেট হয়, কম্পিটিশন, ওয়ার্ল্ড কাপ হয়, ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়, আমরা কিন্তু ইভেন আমাদের মফস্বলেও আমরা বড় বড় কি বলে স্ক্রিন দিয়ে কিন্তু আমরা খেলা দেখাই না, আনন্দ পায় ছেলেমেয়েরা, দর্শকরা। কৃষির জন্য আপনি এই ধরনের একটা আনন্দের ব্যবস্থা করি, বড় স্ক্রিন দিয়ে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমি কৃষির যে কিভাবে চাষবাস করতে হয়, কিভাবে কি করতে হয়, সেখানে আমরা একটু বিনোদন গানও রাখি, তারপরে এই কৃষির এইগুলো ডকুমেন্টারি গুলো আমরা শো করি। তো সেটা আমরা করতে পারি, আনন্দ পাবে অনেকে। আমার ছেলে মেয়ে বিদেশে, এখন ছেলেমেয়েরা বিদেশে যাচ্ছে, টাকা পাঠাচ্ছে, আর তার ভাইয়েরা ভাতিজারা সব চা স্টলে বসে বসে সময় নষ্ট করছে। কৃষির দিকে আমাদের এলাকায় কি এখন কৃষির দিকে ছেলেমেয়েরা ঝুঁকছে না, কারণ তারা মনে করে এটা প্রফিটেবল না, তারা মনে করে এটা রিকগনাইজ না, এটাতে অনার নাই, এটাতে কোনো স্বীকৃতি নাই, এটাতে কোনো স্কোপ নাই, প্রাইস পাওয়ার স্কোপ নাই, বাইরে যাওয়ার স্কোপ নাই, কোনো কিছুই নাই। এটা একটা ইনসেনটিভ নাই। এই জিনিসটা, এটাকে আমি বলি বিনোদন কৃষি। অর্থাৎ কৃষক যখন কৃষিতে কাজ করে স্যাটিসফাইড থাকবে যে আমার প্রফিট হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এটা তার বিনোদন। মানে বাণিজ্যিক কৃষির জায়গায় আমরা বলতে পারি যে লাভজনক কৃষি হতে হবে, ডিগনিফাইড লাভজনক কৃষি। ডিগনিফাইড, শুধু লাভজনক না, লাভ। আমাদের গ্রামে অনেক কৃষক আছে যাদের প্রতি বছর প্রচুর মানে সারপ্লাস হয়, কিন্তু তাকে কিন্তু কেউ সম্মান করে না, এ তো কৃষক। তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসা দরকার, না হলে বিনোদন পাবে না কৃষক। আমি এই জন্য এই কথাটা সেল করতে চাই যে বিনোদন কৃষির আমাদের দরকার। স্যার আমরা আরেকটি কথা বলি স্যার, যে এই সরকার কিন্তু একটা বড় উদ্যোগ নিয়েছে যে প্রায় 100টি স্পেশাল ইকোনমিক জোন তৈরি করার প্রক্রিয়ার মধ্যে আছে, অনেক জায়গায় অনেকগুলো হয়ে গেছে। আমরা যেটি বিসেট থেকে প্রায় বলি যে এই 100 স্পেশাল ইকোনমিক জোনের পাশাপাশি কৃষির ভিত্তিক স্পেশাল অ্যাগ্রো ইকোনমিক জোন হতে পারে প্রত্যেকটা উপজেলায় বা প্রত্যেকটা জেলাতে, যেখানে যেটি সম্ভাবনা। যেমন দাউদকান্দিতে মাছের উপরে বেস করে একটা স্পেশাল অ্যাগ্রো ইকোনমিক জোন হতে পারে, অন্যান্য জায়গায় যেখানে অন্য ফসল হয় সেটার উপরে ভিত্তি করে, আমের উপরে ভিত্তি করে রাজশাহীতে হতে পারে। মানে এরকম এক একটি জায়গায় যেসব
হতে পারে। মানে আমরা স্পেশালি ইকোনমিক জোনের পাশাপাশি যদি দেশের সম্ভাবনাময় কৃষিকে যদি কাজে লাগিয়ে স্পেশাল অ্যাগ্রো ইকোনমিক জোন গুলো তৈরি করতে পারি, যে কৃষকদের জন্য সেই সমস্ত ফ্যাসিলিটিস গুলো তৈরি করে দেওয়া, তাদেরকে করে দেওয়া, সেটাও কিন্তু আমাদের একটা বড় জায়গা তৈরি করে দিতে পারে স্যার। না ঠিক আছে, আমি আপনার সাথে একমত, কিন্তু তার আগে আরেকটা প্রশ্ন আছে এখানে। এখন যেই বেজা বা ইপিজেড এর যে ইয়েগুলো আছে, ইপিজেডটা বাদ দিলাম, বেজার যে 100টা ইকোনমিক জোন, সেখানে এগ্রো ইন্ডাস্ট্রি করাতে কোনো রেস্ট্রিকশন কি আছে? ইন্ডাস্ট্রি তো না স্যার, আমাদের কৃষকদের জন্য নাই, কিন্তু ওটা তো হচ্ছে আপনি প্রসেসিং এর জায়গায় যেতে পারবেন, কিন্তু আমাদের কৃষক, আপনি যেমন দাউদকান্দিতে স্যার, দাউদকান্দির মাছ যদি আপনি বিদেশে এক্সপোর্ট করতে চান, এখানে কিন্তু সুয়ারেজ সিস্টেম ইমপ্রুভ করতে হবে। এটা কিন্তু আপনার প্রসেসিং না, এটাকে আপনার এই যে বায়োসেফটিটাকে যদি এনশিওর করতে না পারেন, আমরা কিন্তু দাউদকান্দির মাছ বিদেশে নিতে পারবো না। এই জায়গাগুলোকে, এই স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট গুলো কিন্তু আপনাকে স্পেশাল ইকোনমিক অ্যাগ্রো ইকোনমিক জোনের মাধ্যমে কিন্তু তৈরি করতে হবে। সেটা হতে পারে, সেটা হতে পারে, হয়তো আমরা মডেল হিসেবে কিছু আপাতত সেটা আমরা দাবি করতেই পারি বা প্রস্তাব দিতেই পারি, সেটা হতে পারে। তবে আমি মনে করি যে যেগুলো বেজার যে স্কোপটা আছে, সেই স্কোপটাও কিন্তু কাজে লাগাতে পারে, কিন্তু সেই ইনিশিয়েটিভটা নিবে কে? এটাও প্রাইভেট বেসরকারি ভাবে এগিয়ে আসতে হবে। আসলে আমরা মানে যে কথাটা আমরা, আপনিও বলেছেন, আমিও বলেছি, বলার চেষ্টা করেছি যে সরকারের সাথে সাথে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে, না হলে কিছুতেই কিছু হবে না। এবং স্যার এই উদ্যোক্তার জায়গাটাতে স্যার আমাদের একটা নোশন হচ্ছে, যেমন আমরা সরকার কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি কৃষকদের জন্য প্রণোদনা দিয়েছি, কিন্তু পেয়েছি কিন্তু সবই মাঝারি এবং বড় কৃষকরা। মানে এই যে উদ্যোক্তা যখন বলছি আমরা, তখন কিন্তু এটা একটা বড় জায়গায়, ব্যবসায়িক জায়গায়, যারা কৃষি করে না, যাদের সাথে জমির সম্পর্ক নাই, এরকম একটা জায়গায় চলে যায়। আমরা বরং উল্টাটা বলতে চাচ্ছি, যারা কৃষক তাদেরকে কিভাবে উদ্যোক্তা তৈরি করা যায়, তাদের যে ইনিশিয়েটিভ গুলো আছে, তাদের যে রিসোর্স আছে, সেইটাকে কিভাবে আমরা উদ্যোগের মধ্যে নিয়ে আসতে পারি, সেই জায়গাটাকে আমাদের কিন্তু এফার্টটা নেওয়া দরকার। না সেটা ওই যে আমরা মাঝখানে বললাম যে কৃষকদের মানে সংগঠিত করে তাদের মধ্যে একটা যেই ফরম্যাটই হোক, যেই মডেলই হোক, যদি তাদের একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারি, তাহলে হয়তো কিছুটা সম্ভব। এছাড়া আর তো আমার মনে হয় না যে আপনার অন্য সেক্টরে যেভাবে বড় বড় শিল্পপতিরা এগিয়ে যায়, কৃষিক্ষেত্রে তো কোনো শিল্পপতি সেভাবে এগিয়ে যাবে না। এটা কৃষকদের নিজেদেরই করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো সরকারের সাপোর্টটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন হবে, সরকারকে সেক্ষেত্রে এগিয়ে আসতে হবে। এবং আমার বিশ্বাস এই কৃষি বান্ধব সরকার যদি কেউ ইনিশিয়েটিভ নেয়, সরকার এগিয়ে আসবে, সাপোর্ট দেবে, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ স্যার, আজকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আজকে যে আলোচনা শুরু করেছি এটি শেষ নয়। আপনি যেহেতু অনেক বেশি কৃষি বান্ধব একটি মানুষ এবং অনেক বেশি প্রোগ্রেসিভ চিন্তার একটা মানুষ, সুতরাং আমরা মনে করি যে যে আলোচনাটি করলাম, যে কৃষকদের একটা প্ল্যাটফর্ম দরকার, আমাদের কৃষির মতো মানে কৃষিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তা চেতনা দরকার, আইন দরকার। এই আলোচনাগুলো আমরা ভবিষ্যতেও কন্টিনিউ করব। একই সাথে আমরা আশা করব যে আজকের আলোচনার সূত্রতে আপনিও আপনার প্রেক্ষাপট যে জায়গাগুলো আছে, যেখানে যেখানে আপনি এটিকে আসলে তুলে ধরার মতো, সেই বিষয়টিকে তুলে ধরে আমাদের কৃষি বান্ধব একটি উদাহরণ তৈরি করবেন, দাউদকান্দিকে আপনার এলাকাকে বেস করি, যেটি একটি উন্নয়নের মডেল হিসাবে হয়তো সারা দেশের অন্যান্য জায়গায় রেপ্লিকেট করতে পারবে কোনো এক সময়। আবারও স্যার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা অনেক কিছু জানলাম স্যার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে একটি অভাব ছিল আমাদের দেশে, যে কৃষি নিয়ে, কৃষকদের কথা নিয়ে এই নাগরিক আলোচনা, কন্টিনিউয়াসলি নাগরিক আলোচনা কিন্তু কোনো প্ল্যাটফর্ম ছিল না। বিসেফ সেই উদ্যোগটি নিয়েছেন, এবং আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বিসেফ এর একজন অ্যাডভাইজার হচ্ছেন আমাদের কৃষি মন্ত্রী মহোদয়, এবং অন্যান্য যারা আছেন সবাই আসলে এটির সাথে সম্পৃক্ত। সো আমরা চেষ্টা করছি যে এই গ্যাপ গুলোকে কিভাবে সামনে করা যায়, যতটুকু আমাদের কৃষকদের কথাকে তুলে আনার জন্য। আগামীকালকে আমাদের এই প্ল্যাটফর্মে কথা হবে প্রাণী সম্পদ অধিদপ্তরের কৃষকদের কে নিয়ে। তারা তাদের কথাগুলো তুলে ধরবে, যে আমরা কিভাবে তাদের সমস্যা সম্ভাবনাগুলোকে নিয়ে আমরা কথা বলবো। আবারও আপনার সাথে কথা হবে স্যার। কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চাইছি, কিন্তু আপনার যদি স্যার শেষ মোমেন্টে কোনো কথা থাকে, ফাইনাল ওয়ার্ড যদি থাকে স্যার। না, আমার ফাইনাল বলতে আমার কাছে খুব ভালো লেগেছে, চমৎকার একটি প্ল্যাটফর্ম। আমি আগেও বলেছি, আবারও বলি, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আমি আশা করব যে, আমি জানি না সম্ভব হয় কিনা আপনাদের পক্ষে,
এই আলোচনার মধ্যে আপনারা কি কোনো কৃষক বা কৃষক প্রতিনিধি কখনো কি আপনারা এই আলোচনায় অন্তর্ভুক্ত? সবসময় থাকে স্যার, আগামীকালকেও থাকবে, সবসময় থাকে স্যার। সেটা হলে ভেরি গুড, সেটা প্রয়োজন আছে যে তারা কিভাবে চিন্তা করে তাদের দিক থেকে সেটাও আমাদের জানা দরকার আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে, এবং যারা দর্শক শ্রোতা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।